আসসালামু আলাইকুম। আর্টিকেল রাইটিং পঞ্চম ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ক্লাস ভিডিওতে আমরা শিখব আর্টিকেলে অ্যাক্টিভ ডাউনলোড লিঙ্ক যুক্ত করা, ফোকাস কিওয়ার্ড কি, লাইন গ্যাপ এবং এন্টার দেওয়ার নিয়ম, আর্টিকেলে আমি আপনি শব্দের ব্যবহার, আর্টিকেলের বডি এবং পাঠকের দৃষ্টিতে সেরা আর্টিকেল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আর্টিকেলে অ্যাক্টিভ ডাউনলোড লিঙ্ক যুক্ত করা। তো আর্টিকেলে ডাউনলোড লিঙ্ক যুক্ত করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে আগে, তারপর আর্টিকেল সেকশনে গিয়ে ওভাবে ডাউনলোড লিঙ্ক যুক্ত করতে হবে। কিন্তু বর্তমানে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক যুক্ত করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন, কিন্তু বর্তমানে কোনো প্রকার ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইটে দেওয়ার দরকার নাই। যদি প্রয়োজন হয় তাহলে সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো যদি তারপরেও আপনারা ডাউনলোড লিঙ্ক কিভাবে যুক্ত করবেন শিখতে চান, তাহলে আর্টিকেল সেকশনে যাবেন। যাওয়ার পর ধরুন আপনি এখানের উপরে এই ফাঁকা স্থানে ডাউনলোড লিঙ্ক যুক্ত করবেন। তো এখানে ডাউনলোড লিঙ্ক যুক্ত করার জন্য আমি এটা এন্টার দিয়ে ফাঁকা করে নিচ্ছি। তারপরে ধরুন একটা লিঙ্ক কপি করে আনি। এখন ধরুন এখানে ডাউনলোড লিঙ্ক দিতে যাচ্ছেন, তাহলে আপনি ওপরে লিঙ্ক আইকন, এই যে এখানে লিঙ্ক আইকন আছে, এটাতে ক্লিক করবেন। মাউস পয়েন্টারটা এখানে রেখে লিঙ্ক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটা ডাউনলোড লিঙ্ক বা কোনো পেজের লিঙ্ক এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ওপরে টাইটেলে কিছু একটা লিখে দিবেন। তো আমি এখানে কি লিখে দিই, আইটি লিখে দিচ্ছি। তো ধরুন IT.com লিখতেছি। ধরুন এই টেক্সটটাকে ডাউনলোড লিঙ্ক যুক্ত করবেন। তো এখন এটা টেক্সট অবস্থায়, সিলেক্ট অবস্থায় এখানে কিছু সিলেক্ট করতে হবে না, ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিবেন। আর যদি অন্য কারো ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক যুক্ত করতে চান তাহলে এই যে নো ফলো ট্যাগ অ্যাড করতে হবে। আর নিজের ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক যুক্ত করতে চাইলে এই ট্যাগ কিছু সিলেক্ট করার দরকার নাই। তারপরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে IT.com এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। এখন এটা যখন আপনি এই আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন, তো অটোমেটিক্যালি এটা এখন ডাউনলোড লিঙ্ক আকারে একটি বাটন আকারে শো করবে। তো আপনাদের এখানে আর কিছু করতে হবে না। তো পরবর্তী স্টেপে চলে যাই আমরা। পরবর্তী স্টেপে বলেছে ফোকাস কিওয়ার্ড কি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো ফোকাস কিওয়ার্ড হচ্ছে, ধরুন আপনি কোনো কিছু শিখতে চাচ্ছেন, ধরুন কোনো কিছু শিখতে চাচ্ছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন। ধরুন নিম পাতার উপকারিতা সম্পর্কে, বা নিম পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা জানার জন্য আপনি গুগলে সার্চ করলেন। তো গুগলে যখন আপনি এটা লিখে সার্চ করলেন যে নিম পাতার উপকারিতা, তো তখনই এইটা হয়ে গেল ফোকাস কিওয়ার্ড। তো এখন বলা যেতে পারে আপনি গুগলে যা লিখে সার্চ করবেন, অর্থাৎ কোয়েরি, যে কোয়েরিটা লিখে গুগলে সার্চ করবেন সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড, একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, যাই বলেন না কেন। যেটা লিখে আর কি গুগলে সার্চ করবেন। তো প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকে। সার্চ ভলিউম বলতে গেলে আপনার ওই কিওয়ার্ডটা, ধরুন এখানে কিওয়ার্ড কি আছে, কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়, এটা ধরুন একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা যখন আপনি গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে প্রতি মাসে কিওয়ার্ডটা কতবার সার্চ হয়। সার্চ ভলিউম বলতে গেলে এখানে বোঝানো হয়েছে যে কিওয়ার্ডটা প্রতি মাসে কতবার সার্চ হয়। তো আমরা একটা কিওয়ার্ড আপনাকে সার্চ করে দেখাচ্ছি গুগলে।
আমি নিম পাতার উপকারিতা লিখে গুগলে সার্চ করলাম। এখন এই কিওয়ার্ড অথবা এই কোয়েরির সার্চ ভলিউম কত সেটা আমি জানতে চাচ্ছি। তো আমি এখানে একটা টুল অ্যাক্টিভ করে নিচ্ছি। এগুলা প্রত্যেকটা কিন্তু পেইড টুল। কিছু, কিছু ফ্রি টুলও আছে যেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় ব্যবহার করি। তো এখানে দেখুন, এই টুলের মাধ্যমে আমি জানতে পারতেছি যে সার্চ ভলিউম কত। এখানে দেখুন নিম পাতার উপকারিতা। এটার সার্চ ভলিউম অর্থাৎ এই যে এখান থেকে এটা আসবে আরকি। এই যে এটার সার্চ ভলিউম ১৯০০ মানে প্রতি মাসে ১৯০০ বার এটা সার্চ হয়। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ এই আর্টিকেলে লেখার পর কেউ যদি এই আর্টিকেলে ক্লিক করে তাহলে আপনি কত টাকা পাবেন সেটা হচ্ছে কস্ট পার ক্লিক। আর হচ্ছে এখানে দেখুন এইচডি লেখা আছে। এইচডি লেখা থাকে কোনো, কোনো টুলে এইচডি লেখা থাকে, আবার কোনো, কোনো টুলে আপনার হচ্ছে কেডি লেখা থাকে। কেডি বলতে এখানে বোঝানো হয়েছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনি যদি এই টপিকের ওপর নিম পাতার উপকারিতা এই টপিকের ওপর যদি কোনো আর্টিকেল লিখেন তাহলে সেটার কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ প্রতিযোগিতা ১০০র মধ্যে এটার প্রতিযোগিতার পার্সেন্টেজ হলো ৪২%। অর্থাৎ আপনি যদি সর্বপ্রথম গুগলে র‍্যাংক করতে চান বা ১ নম্বরে র‍্যাংক করতে চান তাহলে আপনার এত কিওয়ার্ড ডিফিকাল্টি হবে। তো আমাদের সাজেশন সবসময় থাকে যে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসডি সার্চ ডিফিকাল্টি এটা আপনার হচ্ছে সর্বোচ্চ ২৫, সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২৫ কিওয়ার্ড ডিফিকাল্টি যে কিওয়ার্ডের আছে সেটাকে টার্গেট করে আর্টিকেল লিখবেন। যেমন আপনাকে এখানে দেখাই। এখানে দেখুন নিম পাতার উপকারিতা কি? যেমন এটার সার্চ ভলিউম দেখাচ্ছে ২০। তারপরে এটার হচ্ছে আপনার সিপিসি। সিপিসির দিকে আমরা বেশি নজর দিব না। কারণ প্রথমে তো আমাদের সার্চ ভলিউমটা দেখতে হয় এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখতে হয়। এবং এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি ধরেন ৫। তো আমি যদি এই টপিকের উপর একটা আর্টিকেল লিখি তাহলে আপনার ১ নম্বরে র‍্যাংক করার সম্ভাবনা বেশি। যেহেতু এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি শুধুমাত্র ৫ আছে। আর সার্চ ভলিউম মানে প্রতি মাসে এই কিওয়ার্ডটা সার্চ হয় ২০ বার। অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডে ১ নম্বরে র‍্যাংক করতে পারেন গুগলে তাহলে আপনার ওয়েবসাইটে প্রতি মাসে ২০ টা ভিজিটর যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কিওয়ার্ড জিনিসটা আরো বিস্তারিতভাবে জানা যাক। কিওয়ার্ডের কিছু, কিছু ভেরিয়েন্ট হয়। যেমন হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড, তারপরে হচ্ছে কোনো টুল ডাউনলোড কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার কোনো কমিউনিকেশন রিলেটেড কিওয়ার্ড, বিভিন্ন ধরনের কিওয়ার্ড হয়ে থাকে। তো আমরা আজকে এত বিস্তারিত আলোচনা করব না। তো আপনি যদি কিওয়ার্ড সম্পর্কে আরো কিছু বিস্তারিত ধারণা নিতে চান তাহলে এখানে পুরো ধারণা পেয়ে যাবেন। এই আর্টিকেলটা যদি আপনি শেষ পর্যন্ত পড়েন তাহলে এখানে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কিওয়ার্ড সম্পর্কে। এখানে বিস্তারিতভাবে লিখা আছে। তো আপনারা এটা পরবর্তীতে পড়ে নিবেন। পরবর্তী ধাপে বলে যে লাইন গ্যাপ এবং এন্টার দেওয়ার নিয়ম। তো এটাতে যাওয়া যাক। আচ্ছা, ওপরে কিছু লেখা আছে এগুলা আপনারা বিস্তারিত পড়ে নিবেন পরবর্তীতে। তো ২ টি প্যারার মাঝখানে ২ টি এন্টার ব্যবহার করতে হবে। তো ২ টি প্যারার মাঝখানে ধরুন এটা একটা প্যারা,
এই যে এটা একটা প্যারা, তারপরে ধরুন এটা একটা প্যারা। এই ২ টি প্যারার মাঝখানে সর্বোচ্চ ২ টি এন্টার ব্যবহার করতে হবে। কিভাবে এন্টারটি দিবেন? এগুলো যত অতিরিক্ত এন্টার বা স্পেস আছে এগুলো সবগুলো কেটে দিবেন একবারে। কেটে দেওয়ার পর এই যে এই দাড়ির এখানে চলে যাবেন একবারে। যাওয়ার পর এখানে মাউস পয়েন্টারটা রেখে ২ টা এন্টার ১, ২ টা এন্টার দিয়ে রেখে দিবেন। পরবর্তীতে কি বলা হয়েছে? কিন্তু লাইন গ্যাপ দিয়ে কনটেন্ট রাইটিং করা যাবে না। পোস্টের মধ্যে অতিরিক্ত স্পেস বা এন্টার দেওয়া যাবে না। আচ্ছা, অনেকে কি করে ধরুন এই যে কথাটা লেখা আছে, যে ব্যাংক লেখা আছে। তো এখানে কি করে অনেকে যে লেখার পর ২ টা স্পেস দিয়ে দেয়। দেখুন এখানে অনেকগুলো ৩ টা স্পেস হয়ে গেল কিন্তু এখানে শুধুমাত্র একটা স্পেস দেওয়ার কথা ছিল। তো অনেকে কি করে ৩ টা স্পেস বা ২ টা স্পেস দিয়ে দেয়। তো এই ৩ টা বা ২ টা স্পেস দেওয়া যাবে না। সর্বোচ্চ একটা স্পেস ব্যবহার করবেন। তারপরে অনেকে কি করে এই যে দেখুন এখানে যে এন্টার দিয়েছে, এন্টার দেওয়ার পর এখানে ব্যাক স্পেস দিয়ে দেয়। দেখুন এখানে অনেকগুলো কিন্তু ব্যাক স্পেস হয়ে গেল বা হচ্ছে আপনার অতিরিক্ত ফাঁকা হয়ে গেল। এইগুলো কিন্তু করা যাবে না। যত আপনি কম রাখতে পারেন আরকি। স্পেস ২ টা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস হবে এবং ২ টি প্যারার মাঝখানে ২ টি এন্টার হবে। এই যে দেখুন অতিরিক্ত স্পেসগুলো এখানে আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর ২ টি এন্টার দিয়ে দিলাম। তার পরবর্তীতে কি বলা হয়েছে? একটা শব্দের পর অন্য শব্দের মাঝখানে যে অতিরিক্ত ২ থেকে ৩ টা স্পেস আছে সেটা রিমুভ করতে হবে। যেটা আপনাকে আগেই বললাম যে ২ টা শব্দের মধ্যে অর্থাৎ যেমন ৩ টি একটা শব্দ, স্পেস একটা শব্দ। তো এই ২ টা শব্দের মাঝখানে সর্বোচ্চ একটা স্পেস দেওয়া যাবে। ২ টা বা ৩ টা স্পেস ব্যবহার করা যাবে না। তারপর কি বলেছে? কিন্তু দাড়ি কমা দেওয়ার পরে স্পেস রিমুভ করা যাবে না। অর্থাৎ এই যে আপনি যে এখানে দেখুন ওই কোথায় দেখাই? এই যে এখানে দেখুন। এখানে এখন লেখা আছে। এখানে এখনের আগে কিন্তু দাড়ি আছে। তো অনেকে কি করে এই যে দাড়ির পরে কোনো স্পেস দেয় না। দেখুন এখানে কোনো স্পেস দেয় না। কিন্তু এটা করা যাবে না। প্রথমে আপনি দাড়ি দিবেন। দাড়ি দেওয়ার পরে এখানে একটি স্পেস ব্যবহার করবেন। এখানে আমি দাড়ি দিয়ে দিলাম, তারপরে স্পেস, তারপর পরের শব্দটি শুরু করলাম। এভাবে করতে হবে। তার পরবর্তীতে কি বলা হয়েছে? একেবারে পোস্টের শেষে এন্টার বা স্পেস থাকা যাবে না। আচ্ছা, অনেকে কি করে পোস্টের শেষে ধরুন এই লেখকের শেষ কথা এখান থেকে একটি আর্টিকেল লেখা শেষ, যেমন আসসালামু আলাইকুম এখানে লেখা আছে। এখান থেকে আর্টিকেল লেখা শেষ। অনেকে কি করে এখানে অতিরিক্ত স্পেস বা এন্টার এই যে দেখুন এভাবে এন্টার দিয়ে দেয়। দেখুন কতগুলো এন্টার দিয়ে দিল। তারপরে অনেকে কি করে আবার এন্টার দেয় না, স্পেস দেয়। ধরুন এভাবে স্পেস দিয়ে দেয়। কিন্তু এই সকল বিষয় করা যাবে না। যেখান থেকে আর্টিকেল আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ এখান পর্যন্ত যতগুলো স্পেস বা এন্টার থাকবে সবগুলো কেটে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন? এখানে মাউস পয়েন্টারটা রাখা অবস্থায় ব্যাক স্পেস চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখুন এই যে এখানে যতগুলো এন্টার তারপরে স্পেস ছিল সবগুলো রিমুভ করে দেওয়া হয়ে গেল। তারপর পরবর্তী নিয়ম হচ্ছে আর্টিকেলে আমি আপনি শব্দের ব্যবহার। তো আর্টিকেলে যখন আপনি আমি অথবা আপনি শব্দের ব্যবহার করবেন তখন আপনার পাঠক অর্থাৎ যেই ব্যক্তি আপনার আর্টিকেলটা পড়বে তখন সে বুঝতে পারবে যে আপনি তার সাথে গল্পের মাধ্যমে আর্টিকেলটা উপস্থাপন করছেন। তো সবসময় আর্টিকেলের মধ্যে আমি আপনি শব্দের ব্যবহার বেশি করবেন। তুমি বা তুই এসব শব্দ ব্যবহার করবেন না। তার পরবর্তী স্টেপে আছে আর্টিকেলের বডি। তো আর্টিকেলের বডি বলতে এখানে বলা হয়েছে একটি পারফেক্ট আর্টিকেলের মধ্যে ন্যূনতম ৭ টি সাবহেডিং বা প্যারাগ্রাফ, শিরোনাম বা হেডিং থাকে। ৭ টি হেডিং বলতে এখানে দেখুন লেখকের শেষ কথা এটা একটা হেডিং, তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এটা একটা হেডিং, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য এটা একটা হেডিং। তো এরকম হেডিং এই যে হেডিংগুলো আছে এগুলো ন্যূনতম ৭ টি হেডিং থাকতে হবে। তো এই আর্টিকেলের মধ্যে দেখুন, এই আর্টিকেলের মধ্যে সব মিলিয়ে
আপনার 14টা হেডিং আছে। তো এটা একটা পারফেক্ট আর্টিকেল, কারণ 14টা হেডিং আছে, সর্বনিম্ন 7টা হেডিং রাখা যাবে। তো পরবর্তীতে বলা হয়েছে ন্যূনতম প্যারা 15টি প্যারা থাকতে হবে এবং প্রত্যেকটি আর্টিকেল সর্বনিম্ন 2200 ওয়ার্ডের লিখতে হবে। আচ্ছা, আপনারা প্রত্যেকটা আর্টিকেল 2200 ওয়ার্ডের লিখবেন। আর ন্যূনতম প্যারা বলতে এখানে বোঝানো হয়েছে, দেখুন এই যে এটা একটা প্যারা, তারপরে এখানে দেখুন নিচে সরকারের এখান থেকে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। তো এসব প্যারা ন্যূনতম 15টা থাকতে হবে। মানে একটা আর্টিকেলের মধ্যে এরকম প্যারা ন্যূনতম 15টা থাকতে হবে। আচ্ছা, আর্টিকেলের বডির বিষয়টা গেল। এখন পাঠকের দৃষ্টিতে সেরা আর্টিকেল। তো পাঠকের দৃষ্টিতে সেরা আর্টিকেল বলতে ধরুন আপনি একটা টপিকের ওপর আর্টিকেল লিখতেছেন। ধরুন নিম পাতার উপকারিতা সম্পর্কে একটা আর্টিকেল লিখতেছেন। তো এই সম্পর্কে অলরেডি গুগলে অনেকগুলো আর্টিকেল আছে। তো যেহেতু অনেকগুলো আর্টিকেল বা ইনফরমেশন আছে, যখন আপনি এই সকল আর্টিকেলের থেকে বেটার পোস্ট বা বেটার আর্টিকেল লিখবেন, তখনই সেটা পাঠকের দৃষ্টিতে সেরা হবে। অর্থাৎ নতুন, নতুন কিছু ইনফরমেশন থাকবে। তারপর হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের চাইতে আপনার আর্টিকেল সবচাইতে এক্সক্লুসিভ এবং ভালো হবে। তাহলেই পাঠকের দৃষ্টিতে সেটি সেরা আর্টিকেল হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাস ভিডিওতে আমরা শিখব ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা, আর্টিকেল লেখার সময় তথ্য কোথায় পাবো, স্ক্রিনশট নেওয়ার নিয়ম, ইমেজ সোর্স লিঙ্কিং করা, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, তারপরে ফিচার ইমেজ বানানোর কিছু নিয়ম। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।